নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে। আশা করি আপনাদের এই উপন্যাসটি ভালো লাগছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখনো অনেকেই আছেন যারা গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকে এই উপন্যাসের ষড়বিংশ পর্ব। বঙ্গোপসাগরের অজানা দ্বীপপুঞ্জ থেকে চকিতের জন্য এসে নিরঞ্জন চক্রবর্তী নামে যুবকটি বিনয়কে নাড়া দিয়ে গিয়েছিল। তারপর দেখতে দেখতে ৮-৯ মাস ঝড়ের গতিতে যেন উড়ে গেল। এই সময়টায় পৃথিবীর এই অংশে বা বিনয়ের জীবনের আহ্নিক গতিতে তেমন কোনো হেরফের ঘটেনি। একই নিয়মে তা কেটে যাচ্ছিল। এই কটা মাস পাকিস্তান ছিল অনেকটাই শান্ত। এপার বাংলায় ভিটেমাটি খুয়ানো মানুষের ঢল অনেকটাই থেমে গেছে। তবে যে লক্ষ লক্ষ মানুষ আগেই এসে পড়েছে তাদের পুনর্বাসন নিয়ে মিটিং মিছিল উত্তেজনা চলছিলই। ছিল প্রচণ্ড হইচই, অস্থিরতা। আগের মতোই বিনয়কে এসবের পেছনে সারাদিনের অনেকটা সময় ছুটে বেড়াতে হয়। তাছাড়া ঝুমা আছে, হেমনলিনী, শিশির, স্মৃতিরেখারা আছেন। ঝুমাকে সপ্তাহে 2-3 দিন না দেখলে এখন আর ভালো লাগে না, মন উতলা হয়ে ওঠে। তার সঙ্গ যত নিবিড় হচ্ছে, স্মৃতির অ্যালবামে সাজানো ঝিনুকের ছবির ওপর ততই ধূসরতার পোঁচ আরও গাঢ় হয়ে পড়ছে। উদ্বাস্তুদের ঘিরে একদিকে কঠোর নির্মম বাস্তব, অন্যদিকে ঝুমাকে নিয়ে উত্রল স্বপ্নের ঘোর। দুয়ের মাঝখানে দিনগুলো তার নিজস্ব নিয়মে কেটে যাচ্ছিল। কিন্তু পাকিস্তান এক বিচিত্র রাষ্ট্র। ঘৃণা, বিদ্বেষ, হিংসা এবং অজস্র রক্তপাতের মধ্যে যার জন্ম, সেখানে 1 কোটির মতো সংখ্যালঘু এখনও থেকে গেছে। রয়েছে তাদের প্রচুর জমিজমা এবং দালান কোঠা। শান্তি ব্যাপারটা খুবই ঠুনকো, কাচের বাসনের মতো। দেশটার কোণে কোণে জমা হয়ে আছে বিদ্বেষ আর অবিশ্বাসের বারুদ। যে কোনো ছুতোনাতায় যখন তখন সেগুলোতে এসে পড়তে পারে আগুনের একটা ফুলকি। ঠিক তেমনটাই ফের ঘটল। মাঝখানে কয়েক মাসের ক্ষণস্থায়ী ভঙ্গুর শান্তিটি ভেঙে চুরে খান খান হয়ে গেল। পূর্ব পাকিস্তানে নতুন করে দাঙ্গার সূচনা কিভাবে হলো তার কারণগুলো পশ্চিমবাংলায় বসে সঠিক জানা সম্ভব হচ্ছিল না। তবে সীমান্তের ওপার থেকে টুকরো টুকরো যে খবর পাওয়া যাচ্ছিল তা মোটামুটি এই রকম। তখনও পূর্ব পাকিস্তানের সরকারি কর্মীদের সিকিভাগ হিন্দু। ডাক্তার, কবিরাজ, স্কুলের শিক্ষক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উকিল ইত্যাদি শতকরা 60 বেশি। আর এরাই হয়ে দাঁড়িয়েছে অনেকের চক্ষুশূল। এরা যদি দেশ ছেড়ে চলে যায় অনেকেরই সুবিধা হয়। তাছাড়া বাকি হিন্দুরা এক লহমাও ওখানে পড়ে থাকবে না। কার ভরসায় থাকবে? অথচ এই পাকিস্তান যে তাদের জন্মভূমি, তাদেরও যে স্বদেশ, তাদের পিতৃপুরুষ আবহমান কাল এখানকারই বাসিন্দা, এইসব আর মানছে কে? আসলে বিদ্বেষ হলো অন্ধ, বধির। তার কোনো বিবেক নেই, বোধ নেই। যা আছে তা হলো হাঙরের মতন হিংস্র দাঁত আর চিতার মতো নখ। পাকিস্তান মাঝে মাঝে দাঁত আর নখ লুকিয়ে রাখে, তখন ক্ষণিকের শান্তি, তারপর আবার সেগুলো বেরিয়ে আসে। দেশভাগের ঠিক আগে আগে সে 46 সাল থেকে যা ঘটে আসছে ফের তা শুরু হয়ে গেছে। খুন, আগুন। পূর্ব পাকিস্তানে এক জেলা থেকে আর এক জেলায় সেসব ছড়িয়ে পড়তে লাগলো। তাণ্ডব চরম পর্যায়ে পৌঁছল একটা গুজবের সুতো ধরে। একসময় অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী ছিলেন ফজলুল হক। তার কর্মক্ষেত্র তখন কলকাতা। রাজনৈতিক নেতারা ছাড়াও এই শহরের অনেক বিশিষ্ট মানুষ ছিলেন তার প্রীতিভাজন বন্ধু। ঝাউতলা অঞ্চলে চমৎকার একখানা বাড়িও করেছিলেন। কলকাতায় তিনি সেখানেই থাকতেন। দেশভাগের পর হক সাহেব পাকাপাকিভাবে ঢাকায় চলে যান। এই বাংলার সঙ্গে তার সম্পর্কে ছেদ পড়ে। ফজলুল হক পূর্ব বাংলার মানুষ। জীবনের শেষ পর্বটা পাকিস্তানের নাগরিক হয়ে সেখানকার নানান রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তখন জড়িয়ে পড়েছেন। কলকাতায় আর ফেরার সম্ভাবনা নেই। কাজেই ঝাউতলার বাড়ি রাখার কোনো মানেই হয় না। হঠাৎই একদিন তিনি কলকাতায় চলে আসেন। মূল উদ্দেশ্য ছিল ওখানকার বাড়ি বিক্রি করা। তাছাড়া এপার বাংলার পুরনো সহকর্মী এবং বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার ইচ্ছাটাও ছিল। হক সাহেব আবেগপ্রবণ মানুষ। জীবনের সেরা সময়টা যেখানে কাটিয়ে গেছেন
সেখানে একসময়ের চেনা জানা মানুষজনকে পেয়ে কি খুশি না হয়েছিলেন। কিন্তু এই আনন্দ খুবই ক্ষণস্থায়ী। আচমকা পূর্ব পাকিস্তানে কারা যেন চাউর করে দিল হক সাহেবকে কলকাতায় খুন করা হয়েছে। গুজবের হাজারটা পাখনা থাকে, বেড়া আগুনের মতন সেটা ফুলে ফেঁপে সহস্রগুণ হয়ে ছড়িয়ে পড়তে লাগল। খুলনায়, রাজশাহীতে, বরিশালে, সিলেটে, চট্টগ্রামে সর্বত্র খুন খারাপি শুরু হয়ে গেল। নিমেষে পূর্ব পাকিস্তান হয়ে উঠল সুবিশাল এক কসাইখানা। হাজার হাজার মানুষ লাশে পরিণত হলো। গ্রামে গঞ্জে শহরে রক্তের স্রোত বয়ে যেতে লাগলো। পুড়ে ছাই হয়ে গেল কত যে বাড়িঘর। ঘাতক বাহিনীর নজর এড়িয়ে যারা কোনো রকমে বেঁচে ছিল তারা ছুটল সীমান্তের দিকে। পূর্ব পাকিস্তানের হননপুরি ছেড়ে ওরা ভারতে পালাতে চায়। শয়ে শয়ে নয়, হাজারে হাজারেও নয়, লাখে লাখে। কলকাতায় নতুন করে ছিন্নমূল মানুষের স্রোত বইল। সারা ভারতবর্ষ এই নিদারুণ গণহত্যায় স্তম্ভিত। উৎকণ্ঠিত জওয়াহরলাল নেহেরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে পর পর চিঠি লিখতে লাগলেন, যেভাবে হোক এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। তিনি ছুটে এলেন পশ্চিমবাংলায়। ডাক্তার বিধানচন্দ্র রায়কে সঙ্গে নিয়ে গেলেন সীমান্তে। স্বচক্ষে দেখলেন কিভাবে আতঙ্কগ্রস্ত শরণার্থীরা দলে দলে চলে আসছে। তাদের মুখে শুনলেন কোন ভয়াবহ পরিস্থিতিতে তাদের দেশ ছাড়তে হয়েছে তার অনুপুঙ্খ বিবরণ। এদিকে ফজলুল হককে অনুরোধ করা হলো তিনি যেন অবিলম্বে পাকিস্তানে ফিরে যান। তাকে স্বচক্ষে দেখলে উন্মত্ত জল্লাদেরা বুঝতে পারবে কলকাতায় তার গায়ে একটি আঁচড়ও লাগেনি। দেশে ফিরে সমস্ত কিছু দেখে শুনে শিউরে উঠেছিলেন হক সাহেব। তারপর হিংস্র উন্মত্ততা বন্ধ করার জন্য পূর্ব পাকিস্তানের নানা প্রান্তে ছুটে বেরিয়েছেন। পূর্ব পাকিস্তানের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল দাঙ্গা। দাঙ্গা ঠিক নয়, একতরফা নির্বিচার হনন। হুগলি, হাওড়া আর ব্যারাকপুরের চটকলগুলোতে যে বিহারি মুসলমান শ্রমিকরা কাজ করত তাদের ওপর চলল প্রচণ্ড হামলা। খুন হলো অজস্র নিরীহ নিরপরাধ অসহায় মানুষ। জওহরলাল আবার কলকাতায় এলেন। ছুটলেন হুগলি, হাওড়ায়, সঙ্গে বিধান রায়। কড়া নির্দেশ দেওয়া হলো প্রতিহিংসা বন্ধ করতে হবে, এক বিন্দু রক্তপাতও যেন না ঘটে। পূর্ব পাকিস্তানের মতো অত বিরাট আকারে না হলেও পশ্চিমবঙ্গের কোনো কোনো এলাকা তখন বদ্ধভূমি। এমন অভিশপ্ত অন্ধকার দিন এপার বাংলা ওপার বাংলার বাঙালির জীবনে খুব সম্ভব আর কখনো আসেনি। এরই মধ্যে সীমান্তের ওপার থেকে আরও কয়েক লক্ষ শরণার্থী পশ্চিমবঙ্গে চলে এসেছে। একটা জাতির জীবনে এত সব নিদারুণ ঘটনা ঘটে চলেছে, আর তারই ভেতর পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় সরকার আন্দামানে উদ্বাস্তু পাঠানোর সিদ্ধান্ত নিল। তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল আগেই। কিছুদিন ধরে নানা ত্রাণ শিবিরে গিয়ে সরকারি পুনর্বাসন দপ্তরের কর্মী এবং অফিসাররা কোন কোন উদ্বাস্তু পরিবারকে আন্দামানে পাঠানো হবে তার তালিকা তৈরি করছিল। এখনও করে চলেছে। বেশ কিছু পরিবারকে এর মধ্যে আন্দামানে পাঠানো হয়েছে। এই নিয়ে ত্রাণ শিবিরগুলোতে চলছে তুমুল আলোড়ন। পূর্ব পাকিস্তান থেকে নতুন করে যে মানুষের ঢল নেমেছে তাদের নিয়েই বিনয় এখন সারাক্ষণ ব্যস্ত। ঝিনুককে সঙ্গে করে সে যখন দেশ ছাড়ে তখন দিনে একটাই ট্রেন উদ্বাস্তুদের নিয়ে কলকাতায় আসত। এখন সারাদিনে কত যে রিফিউজি স্পেশাল আসছে তার লেখাজোখা নেই। আন্দামানে উদ্বাস্তু পাঠানোর সরকারি সিদ্ধান্ত জানাজানি হবার সঙ্গে সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলো আরও বেশি করে রাস্তায় নেমে পড়েছে। দেশভাগের পর কত যে সংগঠন তৈরি হয়েছে তার হিসেব নেই। উদ্বাস্তু উন্নয়ন সমিতি, উদ্বাস্তু কল্যাণ পরিষদ, পশ্চিমবঙ্গ বিকাশ কেন্দ্র ইত্যাদি ইত্যাদি। তারাও হাত পা গুটিয়ে বসে থাকে না। এখন ট্রাম্প বাস থামিয়ে যানজট পাকিয়ে কলকাতার নানা প্রান্তে অগুন্তি মিছিল থেকে স্লোগানে স্লোগানে মহানগরীর আকাশ চৌচির হয়ে যাচ্ছে। ত্রাণ শিবির এবং জবরদখল কলোনিগুলোতে আপাতত যাওয়া বন্ধ রেখেছে বিনয়। সকালে ঘুম থেকে উঠেই সে এখন ছোটে শিয়ালদা স্টেশনে, আর সেখানেই সমস্ত দিন পড়ে থাকে। দুপুরে কাছাকাছি কোনো পাইস হোটেলে গিয়ে খেয়ে আসে। সন্ধ্যের পর নতুন শরণার্থীদের সম্বন্ধে নানা তথ্য জোগাড় করে চলে যায় নতুন ভারতের অফিসে। ঝড়ের গতিতে প্রতিবেদন লিখে ফের শিয়ালদা। মেসে ফিরতে ফিরতে সেই মাঝরাত। কখনো কখনো শিয়ালদাতেই পুরো রাত থেকে যেতে হয়। এর মধ্যে সে কয়েকবার সীমান্তেও গেছে। এই তো সেদিন জওহরলাল আর বিধান রায় যখন বনগা শহরে গেলেন, খবরের সন্ধানে বিনয়কেও সেখানে ছুটতে হয়েছিল। তাছাড়া সব উদ্বাস্তু কলকাতায় আসে না। বর্ডারের কাছাকাছি রেল স্টেশনগুলোর প্ল্যাটফর্মে, আকাশের নিচে খোলা মাঠে
গাছতলায় ঝুপড়ি বানিয়ে ঘাড় গুঁজে ছেলে মেয়ে বউ নিয়ে পড়ে আছে। তাদের সঙ্গে দেখা করা, কথা বলা জরুরি। আন্দামানের ব্যাপারটা পুরোপুরি দেখছেন প্রসাদ নিজে। নিরঞ্জনের সঙ্গে কমাস আগে আলাপ হবার পর বঙ্গোপসাগরের এই দ্বীপমালা সম্পর্কে বিনয়ের প্রচণ্ড আগ্রহ। উদ্বাস্তুদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। বিনয়ের ইচ্ছা আন্দামানে যায়, কিন্তু প্রসাদকে তো তা বলা যায় না। সে আনকোড়া রিপোর্টার, তাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটাই মুখ বুজে করে যেতে হবে। তবে এত দৌড়ঝাঁপের মধ্যেও বিনয়ের কানে এসেছে নিরঞ্জন তার পুরনো ডিপার্টমেন্ট ছেড়ে রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন মিনিস্ট্রির নতুন চাকরিতে জয়েন করেছে। এর ভেতর দুবার সে কলকাতায় এসে জাহাজ বোঝাই করে উদ্বাস্তু নিয়ে পোর্ট ব্লেয়ারে গেছে। কলকাতায় এলে নিরঞ্জন প্রসাদের সঙ্গে দেখা করবেই। মাঝখানে দুবার সে উদ্বাস্তু নিতে এসেছিল, তখনও প্রচণ্ড ছুটোছুটির মধ্যে সে সময় করে নতুন ভারতে হাজির হয়েছে, কিন্তু বিনয়ের সঙ্গে দেখা হয়নি। নিরঞ্জন যখন এসেছে তখন সে হয় শিয়ালদায়, নইলে সীমান্তের কোনো রেল স্টেশনে বা ছোটোখাটো কোনো শহরে বা মাঠে ঘাটে উদ্বাস্তুদের মধ্যে। আজ সন্ধেবেলায় শিয়ালদা থেকে নতুন ভারতের অফিসে আসতেই প্রসাদ বললেন, তাড়াতাড়ি রিপোর্টটা লিখে ফেলো, তারপর তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে। কী কথা প্রসাদদা? পরে শুনো, আগে কাগজ কলম নিয়ে টেবিলে গিয়ে বসো। ঘণ্টাখানিকের ভেতর প্রতিবেদনটা শেষ করে প্রসাদের সামনে এসে দাঁড়ায় বিনয়। লেখাটা তার হাত থেকে নিয়ে টেবিলে পেপারওয়েট চাপা দিয়ে রেখে প্রসাদ উঠে পড়েন। চলো। কোথায়? জগদীশবাবু তোমাকে নিয়ে যেতে বলেছেন। জগদীশবাবু? উনি যেতে বলেছেন কেন? ভয় নেই, একটা সুখবর আছে। জগদীশ গুহ ঠাকুরতা তার কামরায় একাই ছিলেন। অত্যন্ত ব্যস্ত মানুষ। নানা ধরনের ব্যবসা, কলকারখানা, খবরের কাগজ সব মিলিয়ে বিশাল সাম্রাজ্য চালাতে হয়। ধানাই পানাই করার সময় নেই। বিনয়দের বসতে বলে সোজাসুজি তিনি কাজের কথায় চলে এলেন। বিনয়ের দিকে তাকিয়ে বললেন, তোমার লেখাগুলো রেগুলারলি পড়ছি, গুড ওয়ার্ক। যাই হোক, তোমাকে একটা নতুন দায়িত্ব দিতে চাই। তুমি নিশ্চয়ই জানো যে আন্দামানের রিফিউজিদের রিহ্যাবিলিটেশন শুরু হয়েছে। ইন্ডিয়ার কোনো কাগজ থেকে এখনও কোনো লোক পাঠানো হয়নি। তারাপদবাবু, প্রসাদবাবু এবং আমার ইচ্ছা যে তুমি আন্দামানে যাও। রিহ্যাবিলিটেশন কেমন হচ্ছে সব নিজের চোখে দেখে ওখান থেকে রিপোর্ট পাঠাবে। তোমার ওপর আমাদের আস্থা আছে। তোমার কোনো অসুবিধা নেই তো? আন্দামানে? না স্যার, কোনো অসুবিধা নেই। বেশ কিছুদিন ওখানে থাকতে হবে, কিন্তু যতদিন দরকার আমি থাকবো স্যার। গুড। খুব শিগগির কিছু রিফিউজি ফ্যামিলিকে আন্দামানে পাঠানো হচ্ছে। আমরা চাই তুমি ওদের সঙ্গেই যাও। কিভাবে যাবে, কবে যাবে, এই প্রসাদবাবু তোমাকে সব বুঝিয়ে দেবেন। কথা হয়ে গিয়েছিল। বিনয়রা উঠে পড়ল। বিনয়কে সঙ্গে করে রিপোর্টিং সেকশনে নিজের টেবিলে এসে বসলেন প্রসাদ। বললেন, তোমার ওপর অথরিটির কীরকম আস্থা বুঝতে পারলে তো? খুব মন দিয়ে আন্দামান রিহ্যাবিলিটেশনের রিপোর্টগুলো করবে। কলকাতা থেকে কিভাবে তাদের নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় রাখা হচ্ছে, সেখানকার পরিবেশ কেমন, খুঁটিনাটি কিচ্ছু বাদ দেবে না। নতুন ভারতে সর্বেসর্বা জগদীশ গুহ ঠাকুরতা তার মতন একজন অনভিজ্ঞ নতুন সাংবাদিককে এত বড় একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন। উদ্দীপনার ভেতরে ভেতরে টকবক করে ফুটছিল বিনয়। বলল, আমার সাধ্যমতো চেষ্টা করব প্রসাদদা। শুধু রিফিউজি নয়, ওখানে প্রায় 100 বছর আগে পেনাল কলোনি গড়ে উঠেছিল, সেই সব সম্বন্ধেও তুমি আলাদাভাবে লিখবে। যে খুনি ডাকাতদের আন্দামানে পাঠানো হয়েছিল, আপনি কি তাদের কথা বলছেন? হ্যাঁ, তাছাড়া রয়েছে বহুকালের পুরনো জঙ্গলি আদিবাসীরা, ওরাই সানস অফ দ্য সয়েল। তাদের সম্বন্ধেও খবরাখবর নিয়ে লেখা পাঠাবে। রিফিউজি রিহ্যাবিলিটেশনটা হাইলাইট করবে ঠিকই, তবে অন্য দিকগুলোর ওপরও জোর দেবে, যাতে আন্দামান সম্পর্কে পাঠক একটা টোটাল পিকচার পেয়ে যায়, সেটা মাথায় রাখবে। যা বললেন আমি তাই করব প্রসাদদা। আন্দামান জায়গাটা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? হঠাৎ কেন এই প্রশ্ন বুঝতে না পেরে তাকিয়ে থাকে বিনয়। আন্দামান সম্বন্ধে যেটুকু সে জানে তা খুবই ভাষা আর অস্পষ্ট। ভারতের মেনল্যান্ড থেকে একসময় মারাত্মক অপরাধীদের সেখানে চালান করা হতো। এছাড়া মাস কয়েক আগে নিরঞ্জনের কাছে যা শুনেছিল তার বেশি জানা নেই বিনয়ের। প্রসাদকে সেই কথাই সে বলল। প্রসাদ বললেন, কোনো একটা নতুন জায়গায় যাবার আগে তার সম্বন্ধে সমস্ত কিছু জেনে নেওয়া উচিত।
দ্য টোপোগ্রাফি, হিস্ট্রি, পিপল, ক্লাইমেট, এভরিথিং। তুমি এক কাজ করো, বলুন। আমাদের অফিস লাইব্রেরিতে আন্দামান সম্পর্কে বিশেষ কিছু পাবে না, ন্যাশনাল লাইব্রেরির মেম্বারশিপ করে নাও। জগদীশবাবুকে দিয়ে একটা রেকমেন্ডেশন লেটার লিখিয়ে দেবো, কার্ডটা চট করেই হয়ে যাবে, ওখানে ডিটেলে সব পাবে। আচ্ছা, আর প্রসাদদা, জগদীশবাবু বললেন খুব শিগগিরই আন্দামান থেকে রিফিউজি নেবার জন্য রিহ্যাবিলিটেশনের লোকেরা আসবে। কবে আসতে পারে আপনি কি কিছু জানেন? মনে হচ্ছে মাসখানেকের ভিতরেই আসবে। আপনি বলেছিলেন আগে দুবার নিরঞ্জন চক্রবর্তী এসে আন্দামানে রিফিউজি নিয়ে গেছে, এইবারও কি সেই আসবে? না মানে একজন চেনা জানা লোক পেলে সুবিধা হয়। রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট থেকে কাকে পাঠানো হবে তা তো ঠিক জানি না, তবে নিরঞ্জন খুবই এফিশিয়েন্ট, মনে হচ্ছে ওকেই পাঠাবে। নিরঞ্জন বাবুর সঙ্গে কিভাবে যোগাযোগ করব? কলকাতায় এলে কোথায় থাকে আমি তো কিছুই জানি না। সেজন্য চিন্তা করতে হবে না, ও এলে হয় মেসে নইলে অফিসে আমার সঙ্গে দেখা করবে, আমি ওকে জানিয়ে দেবো। জগদীশ গুহঠাকুরতা একটি দৈনিক কাগজের সম্পাদক, তাছাড়া এই শহরের একজন গুরুত্বপূর্ণ মানুষ, খুবই প্রভাবশালী। তার সুপারিশের জোরে একদিনেই ন্যাশনাল লাইব্রেরির কার্ড হয়ে গেল। স্রোতের মতন উদ্বাস্তুরা ওপার থেকে অনবরত আসছিলই। বিনয়কে শিয়ালদায় তো বটেই, সীমান্ত অবধি ওই লাইনের নানা স্টেশনে ছুটতে হচ্ছে। তারই ফাঁকে ফাঁকে সময় করে কোনো দিন 2-4 ঘন্টার জন্য ন্যাশনাল লাইব্রেরিতেও যাচ্ছে। নানা বইপত্র ঘাঁটাঘাঁটি করে আন্দামান সম্পর্কে সে যা জোগাড় করতে পারল সেটা মোটামুটি এই রকম। প্রাচীন উপকথায় উল্লেখ আছে, একদল সওদাগর বিশাল ময়ূরপঙ্খী নৌকোর বহর সাজিয়ে আন্ধার মানিককে পৌঁছেছিলেন। এই আন্ধার মানিক্যই খুব সম্ভব আন্দামান। কিন্তু উপকথাই, তার মধ্যে কতটা সত্যি আর কতখানি কল্পনা তা বোঝার উপায় নেই। বঙ্গোপসাগর দিয়ে হাজার হাজার বছর ধরে দুঃসাহসী নাবিকরা যাতায়াত করেছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে। শোনা যায় এক ঝাঁক সাগর পাখি দিকভুল করিয়ে 2 নাবিককে নাকি আন্দামানে নিয়ে এসেছিল। আন্দামানের মাটিতে সেই বোধহয় কোনো ভিনদেশি মানুষের প্রথম পদক্ষেপ। তারপর থেকে এই দ্বীপপুঞ্জে কত মানুষ যে এসেছে, কত জাহাজ যে ভিড়েছে। আবার এও শোনা যায় সুপ্রাচীনকাল থেকে ভারতীয় এবং আরব বণিকেরা, বৌদ্ধ শ্রমণ এবং ভিক্ষুণীরা বারবার পালের জাহাজে বঙ্গোপসাগর পাড়ি দিয়েছেন। সীমাহীন সমুদ্রের মাঝখানে এই দ্বীপমালার খবর তারা জানতেন। খাদ্য এবং স্বাদু জলের সন্ধানে তাদের জাহাজ এখানে ভিড়ত। একঘেয়ে সমুদ্রযাত্রায় কটা দিন ওরা বিশ্রামও করে নিতেন। আরও জানা গেছে মালয়ী এবং চীনা জলদস্যুরা আন্দামানের উপকূলে শিকারের খোঁজে ঘুরে বেড়াত। মানুষ শিকার সুযোগ পেলেই এখানকার আদিম অধিবাসীদের ধরে নিয়ে শ্যাম কম্বোডিয়ায় কৃতদাস হিসেবে বিক্রি করে দিত। এসবও কতটা সত্যি কে জানে। আন্দামানের সুদূর সেই অতীত কুয়াশায় ঘেরা। ঐতিহাসিকদের অনুমান খ্রিস্টজন্মের 1000 বছর আগে চীনা এবং জাপানিরা আন্দামানের কথা জানত। ছোট বড় প্রায় 250 দ্বীপ নিয়ে এই আর্কিপেলাগো। সমুদ্রের মাঝখানে সৃষ্টি ছাড়া এই ভূখণ্ডগুলির নাম মাহাত্ম্য বিচিত্র। কিভাবে আন্দামান নামের উৎপত্তি তা সঠিক হদিশ পাওয়া মুশকিল। চীনারা এই দ্বীপকে বলতো ইয়েং তে মাং, জাপানিরা বলতো আন্দাবান। এই দুটো ছাড়াও আন্দামানের আরও অজস্র নাম পাওয়া গেছে, প্রায় 78 শতনাম। মার্কোপোলো বঙ্গোপসাগরে আঙ্গামানিয়াম নামে দ্বীপমালা দেখেছিলেন, খুব সম্ভব সেটাই আজকের আন্দামান। চৈনিক ভিক্ষু তি সিং এই দ্বীপে এসেছিলেন, সেই সময় একে বলা হতো আগদামান। ক্লডিয়াস টলেমি একদা এই দ্বীপকে ভুল করে বলেছিলেন আগাথু ডাইসন্স নেসেস, উত্তর আত্মার দ্বীপ। পরে তিনি জেনেছিলেন এর নাম আগমাটে। আরও পরে পরিব্রাজক নিকোলো কন্টির মতে এই দ্বীপ হল স্বর্ণদ্বীপ। মাস্টার ফ্রেডরিক 16 শতকের মাঝামাঝি নিকোবর থেকে পেও অবধি সারি সারি অসংখ্য দ্বীপ দেখেছিলেন। সেই সময় এখানকার জঙ্গলি আদিবাসীরা নাকি এই দ্বীপমালাকে বলতো আন্ডেমেয়ন। মালয়ীরা আন্দামানের আদিম ভূমিপুত্রদের নাম দিয়েছিল হন্ডুমানি। এমনই অজস্র। এসবের ভেতর থেকে এই দ্বীপপুঞ্জের আন্দামান নামটি কবে কিভাবে সৃষ্টি হলো এখন আর তা জানার উপায় নেই। এইসব কুহেলি বিলীন অতীতের কথা। আন্দামানের নতুন ইতিহাস শুরু হলো 1788 সালের সেপ্টেম্বরে। লর্ড কর্নওয়ালিস লেফটেন্যান্ট ব্লেয়ার এবং লেফটেন্যান্ট নর্থব্রুককে আন্দামানে পাঠালেন।
নির্দেশ দেওয়া হলো তারা বেশ কিছুদিন এখানে খুঁটিয়ে খুঁটিয়ে সব সার্ভে করে কলকাতায় ফিরে একটা বিশদ রিপোর্ট পেশ করবেন। কর্নওয়ালিসের উদ্দেশ্য পরিবেশ অনুকূল হলে এখানে নতুন উপনিবেশ গড়ে তোলা হবে। ব্লেয়ার এবং নর্থব্রুকের রিপোর্টের ভিত্তিতে পরের বছর দক্ষিণ আন্দামানে সহস্র বছরের নিবিড় জঙ্গল সাফ করে চ্যাথাম এবং এখনকার পোর্ট ব্লেয়ার কলোনি বসানো হলো। কিন্তু 3 বছরের মধ্যে উত্তর পূর্ব দিকে একটা বন্দর বানিয়ে সেটেলমেন্ট সেখানে তুলে নিয়ে যাওয়া হয়। পোতাশ্রয়ের পক্ষে জায়গাটা সুরক্ষিত, নামও একটা দেওয়া হলো পোর্ট কর্নওয়ালিস। কিন্তু এলাকাটা ভীষণ অস্বাস্থ্যকর এবং মৃত্যুহার প্রচণ্ড বেশি হওয়ায় 4 বছরের মধ্যে কলোনি উঠে যায়। এরপর 60 বছর ভারতের মেনল্যান্ডের সঙ্গে আন্দামানের যোগাযোগ প্রায় ছিলই না। পুরো 6 দশক বাদে ফের আন্দামানের কথা ব্রিটিশ সরকারের ভীষণভাবে মনে পড়ল, আর সেটা ছিল 1857। ভারতবর্ষের ইতিহাসের অবিস্মরণীয় একটি বছর। সিপাহী বিদ্রোহ নামে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামের শুরু ওই 57তেই। ভারতের মূল ভূখণ্ড থেকে বিদ্রোহীদের বহু দূরে নির্বাসনে পাঠানোর পরিকল্পনা নেওয়া হলো। 1858 মার্চে ডক্টর জে.পি. ওয়াকার 200 জন বন্দী, 2 জন ডাক্তার, ওভারসিয়ার, ওল্ড নেভাল ব্রিগেডের 50 জন সশস্ত্র রক্ষী নিয়ে কলকাতা থেকে সেমিরামিস নামে একটি জাহাজে আন্দামান রওনা হলেন। তখন থেকেই পোর্ট ব্লেয়ারে নতুন করে স্থায়ী উপনিবেশ তৈরির সূচনা। এর কাছাকাছি সময়ে বার্মায় রাজা থিবোর সঙ্গে ইংরেজদের যুদ্ধ শুরু হয়ে গেছে। ব্রিটিশ প্রভুরা প্যাগোডার দেশ বার্মাকে হাতের মুঠোয় পুড়তে চায়, হতে চায় সসাগরা পৃথিবীর অধীশ্বর। থিবো রাজি নন, তাই এই সংঘাত। ইতিহাসে যার নাম তৃতীয় ইঙ্গো ব্রহ্মযুদ্ধ। থিবো মরণপণ লড়াই চালিয়েও হেরে যান। ভারতের সিপাহী বিদ্রোহের বীর যোদ্ধাদের মতো বর্মার দুঃসাহসী সৈনিকদেরও বন্দী হিসেবে আন্দামানে চালান দেওয়া হলো। শুধু এদেরই নয়, ভারতের মেনল্যান্ডে এবং বর্মা থেকে মারাত্মক সব অপরাধীদের খুনি, জলদস্যু, ডাকাত, দ্বীপান্তরী সাজা দিয়ে ঝাঁকে ঝাঁকে পাঠানো হতো আন্দামানে। শুধু পুরুষ অপরাধীদেরই নয়, মেয়ে অপরাধীদেরও। এই শাস্তির আর এক নাম কালাপানি। কয়েদিদের দিয়ে শুরু হলো শহর তৈরির কাজ, রাস্তাঘাট, কাঠের ব্যারাক, ইটের দালান, এমনকি পুরুষ অপরাধীদের জন্য ভয়াবহ সেলুলার জেল এবং মেয়ে কয়েদিদের জন্য সাউথ পয়েন্ট বা রেন্ডিবারিক জেলও। 20 শতকের গোড়ার দিকে নির্বাসন দণ্ড দিয়ে পাঠানো হয়েছে নতুন কালে সশস্ত্র বিপ্লবীদের। জাতির ইতিহাসে সোনার অক্ষরে লেখা কত জ্যোতির্ময় নাম! সাভারকর, উল্লাসকর দত্ত, উপেন বন্দ্যোপাধ্যায়, অম্বিকা চক্রবর্তী, এমনি অজস্র। 1935 পর্যন্ত ভারত ও বর্মা থেকে আন্দামানে কয়েদি পাঠানো চলেছে। তারপর নির্বাসন বন্ধ হয়ে যায়। দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানিরা এই দ্বীপমালায় হানা দেয়। এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র। দেশভাগের পর ভারতবর্ষের নানা প্রান্ত থেকে কিছু কিছু মানুষ জীবিকার সন্ধানে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এখানে আসতে শুরু করে। কেউ এসেছে চাকরি নিয়ে, কেউ বা এসে ব্যবসা ফেঁদে বসেছে। তবে সংখ্যায় তারা হাতে গোনা, খুবই কম। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার আন্দামানের নানা দ্বীপে জঙ্গল নির্মূল করে পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে। ছিন্নমূল মানুষেরা সেখানে আসতেও শুরু করেছে। বঙ্গোপসাগরের এই দ্বীপমালার নতুন ইতিহাস হয়তো তাদের হাতেই সৃষ্টি হবে। মাসখানেক পর একদিন সকালবেলায় মেসে প্রসাদের ঘরে বসে প্রসাদ আর বিনয় চা খাচ্ছিল। এপাড়ার উদ্বাস্তুদের বাচ্চাগুলো তাদের বরাদ্দ মাখন রুটি নিয়ে চলে গেছে। হঠাৎ সিঁড়ির দিকে হাঁক শোনা গেল। প্রসাদদা আসেননি? ও প্রসাদদা! গলাটা চেনা চেনা। ঘুরে বসে প্রসাদ বললেন, কে? আমি লগে আর একজন আছে। বলতে বলতে দরজার সামনে এসে যে দাঁড়ালো, তার কথা এই মুহূর্তে কারোর ভাবনাতেই ছিল না, না প্রসাদের না বিনয়ের। যে এসেছে সে নিরঞ্জন, তার পাশে অচেনা একটি যুবক। প্রসাদ ব্যস্ত হয়ে উঠলেন, আরে এসো 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 নিরঞ্জন, এসো। কলকাতায় কবে এলে? গেল সপ্তাহে বুধবার, আইজ হইল মঙ্গলবার, 6 দিন হইয়া গেল। এতদিন এসেছো আর আজ আমার সঙ্গে দেখা করার সময় হলো? অন্তত একটা ফোনও তো করতে পারছে। কি কইরা করুম, কলকাতায় আয় তো জ্বরে পড়লাম। ঠাইসা পিল খাইয়া জ্বর তো নামাইলাম। এরপর রিফিউজি ক্যাম্পে ঘুরতে আসি। এই সকালে বাইর হই, ফেরতে ফেরতে রাইত। উয়াস ফেলানোর টাইম নাই। এর মধ্যে সময় কইরা আইজ আপনার মেসে আইসি। নিরঞ্জন কথা বলছিল ঠিকই, কিন্তু তার চোখ বারবার বিনয়ের দিকে চলে যাচ্ছিল। কয়েক পলক তাকিয়ে জিজ্ঞেস করে, বিনয় বাবু না?
মাস কয়েক আগেই নতুন ভারতের অফিসে এক সন্ধ্যায় কিছুক্ষণের জন্য নিরঞ্জনের সঙ্গে তার দেখা হয়েছিল। বিনয় বলল, হ্যাঁ। আপনিও কি এই মেসে থাকেন নাকি? হ্যাঁ। এদিকে প্রসাদ নিরঞ্জনের সঙ্গীটিকে লক্ষ্য করছিলেন। হঠাৎ বলে উঠলেন, একে তো ঠিক চিনতে পারলাম না। নিরঞ্জন জানায় ছেলেটির নাম বিভাস সাহা, পোর্ট ব্লেয়ারে থাকে। আদি বাড়ি ছিল ফরিদপুরে। দেশভাগের পর ইন্ডিয়ায় আসে, তারপর চাকরি নিয়ে সোজা আন্দামানে। বিভাস রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে নিরঞ্জনের সহকর্মী। আন্দামানে উদ্বাস্তু নিয়ে যাবার জন্য এবার সেও এসেছে। প্রসাদদের পরিচয়ও বিভাসকে জানিয়ে দেওয়া হলো। পরিচয় পর্বের পর প্রসাদ সুবলকে দিয়ে চা এবং গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার থেকে 4 জনের জন্য লুচি, ছোলার ডাল, ছানার গজা আনালেন। খেতে খেতেই কথা হচ্ছিল। প্রসাদ নিরঞ্জনকে বললেন, তুমি রিফিউজি নিতে আসবে সেজন্য আমরা অপেক্ষা করছিলাম। উৎসুক সুরে নিরঞ্জন জিজ্ঞেস করল, বিশেষ কোনো দরকার আছে? হ্যাঁ, আমাদের কাগজের তরফ থেকে একে তোমাদের সঙ্গে আন্দামানে পাঠানো হবে। সেখানে রিহ্যাবিলিটেশন কীরকম হচ্ছে সমস্ত নিজের চোখে দেখে ও রেগুলার রিপোর্ট পাঠাবে। তোমরা ক্যাম্পে ক্যাম্পে ঘুরে কিভাবে রিফিউজি নিয়ে যাচ্ছ সেটাও সে দেখবে। তাহলে পুরো ব্যাপারটা সম্পর্কে বিনয়ের কমপ্লিট একটা ধারণা হয়ে যাবে। খুব ভালো হইব। আন্দামানের রিফিউজি সেটেলমেন্ট কেমন হইতে আছে দেশের মানুষের সেইটা তো জানান দরকার। বিনয়ের দিকে ঘুরে বসে এবার নিরঞ্জন বলল, আইজ কলকাতার রিহ্যাবিলিটেশন অফিসে কিছু কাম আছে, সেইগুলান সারতে হইব। কাইল সকাল থিকা রিলিফ ক্যাম্পগুলানে ঘুরুম। নেক্সট সোমবার আন্দামানের জাহাজ ছাড়ব। এর মধ্যেই রিফিউজি ফ্যামিলি জুটাইয়া ফেলাইতে হইব। কাইল আমাকে লগে ক্যাম্পে কি আপনি যাইতে পারবেন? নিরঞ্জনকে দেখার সঙ্গে সঙ্গেই তার ভিতরে ভিতরে ভীষণ উত্তেজনা হচ্ছিল। আন্দামান সম্পর্কে নানা তথ্য জোগাড় তো সে করেছেই, মনে মনে বঙ্গোপসাগরে সেই দ্বীপপুঞ্জের দিকে সে পা বাড়িয়েই রেখেছে। বলল, হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তা হইলে রেডি হইয়া থাইকেন, আমাকে লগে গাড়ি থাকবো। কাইল সকালে এইখানে আইয়া আপনারে তুইলা নিয়া যামু। আচ্ছা প্রসাদ দা, আগের 2 খেপে যে রিফিউজি লইয়া গেছিলাম কোনো হুজুত হয় নাই। এইবার মনে লয় গন্ডগোল হইব। কেন? লেফট পার্টিগুলান বাধা দিতে আছে, রোজই মিটিং মিছিল করে। হেরা তো চায় না উদ্বাস্তুরা আন্দামানে যাও। হগল দেখা শুই না রিফিউজিরা ডরাইয়া গেছে। এদিকে আমাকে ডিপার্টমেন্ট জানাইছে 100 ডিপি ফ্যামিলি লইয়া যাইতে হইব। পুরোটা পারুম কিনা বুঝতে পারতেছি না। রিফিউজিদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ। এটা হাতছাড়া করা একেবারেই ঠিক নয়। কি কইতেছেন? ঠিক না? আন্দামানে না গেলে মহা বিপদ হইব। ওয়েস্ট বেঙ্গল তো এতটুকু একটা স্টেট, লাখ লাখ বাড়তি মানুষের জায়গা হইব কোনখানে? থাকবো কই? আন্দামান সেকেন্ড বেঙ্গল হইতে পারে, এই সুযোগটা লওন উচিত। হ্যাঁ, নাইলে কপাল থাপড়াইতে হইব। জঙ্গল রিক্লেম করা হয়েছে শুনতে আসি। ইস্ট পাকিস্তানের রিফিউজিরা না গেলে জমিন ফাঁকা রাখা হইব না। গভর্নমেন্ট মালাবরি মোপলা আইনা বহাইব। বিনয় পলকহীন নিরঞ্জনকে লক্ষ্য করছিল। মনে পড়ল মোপলাদের সম্পর্কে যে শঙ্কার কথা সে বলছে, সেবার এসেও ঠিক তাই বলে গিয়েছিল। গভীর উৎকণ্ঠায় মন ভরে যেতে থাকে বিনয়ের। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে বিনয়কে কাল সকালে রিফিউজি ক্যাম্পে যাবার ব্যাপারটা মনে করিয়ে দিয়ে নিরঞ্জন আর বিভাস উঠে পড়ল। পরদিন সকালে চান টান সেরে চা খেয়ে বেরোবার জন্য তৈরি হয়েছিল বিনয়। হৈ হৈ করতে করতে নিরঞ্জন এসে হাজির। বলল, ওঠেন ওঠেন, অহনি যাইতে হইব। পাশের ঘরে গিয়ে প্রসাদের সঙ্গে দেখা করে বিনয়রা বেরিয়ে পড়ে। মেসের সামনে একটা স্টেশন ওয়াগন টাইপের বড় গাড়ি দাঁড় করানো ছিল। সেটা সামনের দিকে স্টিয়ারিংয়ে হাত রেখে বসে আছে ড্রাইভার। পিছনে মুখোমুখি 2টো লম্বা সিটে বসেছেন আরও 4 জন। তাদের একজনকেই চিনতে পারল বিনয়, বিভাস সাহা। অন্যদের আগে কখনো দেখেনি। গাড়িতে ওঠার পর নিরঞ্জন ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। পরিতোষ পালিত, হিরণময় চৌধুরী আর প্রিয়নাথ গুপ্ত ভায়া। 3 জনই রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের অফিসার। হিরণময় মাঝবয়সী, বাকি 2 জনের বয়স 40-এর নিচে। হিরণময় এদের মধ্যে সবচেয়ে উঁচু পদে আছেন। 3 অফিসারই জানালেন বিনয়ের নামটা তাদের খুবই পরিচিত। নতুন ভারত কাগজে নিয়মিত তার লেখা ওরা পড়েন। গাড়ি চলতে শুরু করেছিল। নিরঞ্জন হিরণময় চৌধুরীকে জিজ্ঞেস করে, হিরণময় দা, আইজ আমরা ফার্স্ট কই যামু? কথাবার্তার ধরন থেকে বোঝা যায় পশ্চিমবাংলার উদ্বাস্তু বিভাগের কর্তা ব্যক্তিদের সঙ্গে
নিরঞ্জনে যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে, সেটাই স্বাভাবিক। বিনয় জানে সেন্ট্রাল গভর্নমেন্টের যৎকিঞ্চিত অনুদান নিয়ে এখানকার ত্রাণ শিবিরগুলো চালায় পশ্চিমবঙ্গ সরকারই। আন্দামানে উদ্বাস্তু নিয়ে যেতে হলে এখানকার রিফিউজি রিলিফ ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখাটা ভীষণ জরুরি। সেই সুতো ধরেই তাদের সঙ্গে নিরঞ্জনের অন্তরঙ্গতা। হিরণময় বললেন, পরশু লেক আর নিউ আলিপুরের ক্যাম্পগুলোতে যে যাওয়া হয়েছিল, আজ দমদমের দিকটায় যাব। ওখানে 4টে ক্যাম্প আছে। আমরা যে যাচ্ছি ক্যাম্পগুলোর ইনচার্জদের আগেই খবর পাঠানো হয়েছে। নিরঞ্জন বলল, এই সাইড ক্যাম্পে টোটাল কত রিফিউজি আছে? বাচ্চা কাচ্চা মিলিয়ে 4078 জন তো হবেই। বিনয় হিরণময়ের সামনের সিটে বসেছিল। সেই লক্ষ্য করল কাগজগুলোতে অগুন্তি নাম টাইপ করা রয়েছে, ওই 4 ক্যাম্পের শরণার্থীদের নাম। এদিকে নিরঞ্জন বলছিল, ফ্যামিলি কত হইব? 762। একটু ভেবে নিরঞ্জন বলল, পরশু লেক আর নিউ আলিপুরে গিয়া জুইত হয় নাই, কেউ আন্দামানে যাইতে চায় না। দমদমে গিয়া কি কাম হইব? আমার পুরা 100 ডিপি ফ্যামিলি সাই। ডিপি ফ্যামিলি ব্যাপারটা বিনয় ভালো করেই জানে। ডিপি হলো ডিসপ্লেসড পার্সনস, অর্থাৎ উদ্বাস্তুদের পরিবার। হিরণময় বললেন, দমদমে কতটা কাজ হবে সেটা নির্ভর করছে তোমরা ওখানকার রিফিউজিদের কতটা কনভিন্স করতে পারো তার উপরে। ওখানে যদি পুরো 100 ফ্যামিলি নাও পাও, ব্যারাকপুর আছে, নৈহাটি আছে, কাঁচরাপাড়া আছে, সাউথ বেঙ্গলের নানা জায়গা আছে, নর্থ বেঙ্গলও তো আছে। সারা পশ্চিমবঙ্গই এখন রিলিফ ক্যাম্পে ভর্তি। দমদমে সবটা না হলে কোথাও না কোথাও ঠিক পেয়েই যাবে। নিরঞ্জন বলল, সময় বেশি হাতে নাই, মোটে 60 দিন। এইবার আন্দামান থেকে আই জ্বরে পড়লাম, পিল খাইয়া টেম্পারেচার নামাইছি, কিন্তু শরীর জব্বর কাহিল, বেশি ঘোরাঘুরির শক্তি নাই। আগে তো দমদম চলো। এবার হিরণময়দের নজর এসে পড়ল বিনয়ের ওপরে। 3 অফিসারই বললেন, আপনার সঙ্গে ভালো করে আলাপ করা যাক। বিনয়ও সেটাই চাইছিল। উদ্বাস্তুদের সম্পর্কে প্রচুর তথ্য এর মধ্যেই তার জানা হয়ে গেছে। লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষের সে একজন। তবু এইটুকু বাঁচোয়া অন্যদের মতো তাকে ত্রাণ শিবির বা শিয়ালদা স্টেশনের নরককুণ্ডে ঘাড় গুঁজে পড়ে থাকতে হয়নি। আসলে ত্রাণ শিবির, জবরদখল কলোনি, শিয়ালদা স্টেশন, সীমান্ত এলাকা, এমনই নানা জায়গায় সকাল থেকে সন্ধে অবধি বিনয়কে ছুটে বেড়াতে হয়। অথচ পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের কেন্দ্রবিন্দু হল রাইটার্স বিল্ডিং, সেখানে তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। রাইটার্সে না গেলে বিভাগীয় মন্ত্রী, সেক্রেটারি, কমিশনার, বড় বড় আমলাদের সঙ্গে দেখা হয় না। এদের সঙ্গে যোগাযোগ না রাখতে পারলে বা সরাসরি কথা না বললে পুনর্বাসন সম্বন্ধে সমস্ত কিছু জানা সম্ভব নয়। অবশ্য তাদের কাগজ থেকে অন্য রিপোর্টারদের রাইটার্সে ডিউটি দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদন পড়ে এবং তাদের সঙ্গে কথা বলে অনেকটাই জানা যায়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন বিভাগের 3 জন অফিসারকে সঙ্গী হিসেবে পেয়ে ভালোই হলো বিনয়ের। তাদের সঙ্গে কথায় কথায় বিনয় জানতে পারে শরণার্থীদের স্থায়ী পুনর্বাসনের জন্য সরকারি নানা পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। এই ছোট রাজ্যে বাড়তি লক্ষ লক্ষ মানুষের বাসস্থান এবং চাষের জমির ব্যবস্থা করে দেওয়া আদৌ সম্ভব নয়। ওড়িশা, মধ্যপ্রদেশ, বিহার আর উত্তরপ্রদেশের জনসংখ্যার তুলনায় জমিজমা অনেক বেশি। মানবিক কারণে ওইসব প্রদেশের সরকারগুলো কিছু কিছু উদ্বাস্তুকে তাদের রাজ্যে নিয়ে যেতে চায়। কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য করলে তারা চাষের জমি দিয়ে কৃষিজীবী শরণার্থীদের নতুন করে বাঁচার সুযোগ করে দেবে। এদের মতে উদ্বাস্তু সমস্যা সর্বভারতীয় সমস্যা, শুধু পশ্চিমবঙ্গের একার নয়। সর্বস্ব খোয়ানো অগুন্তি মানুষের চরম দুর্দশার মূল্যে এই দেশ স্বাধীন হয়েছে। এদের দায়িত্ব প্রতিটি ভারতবাসীর ভাগ করে নেওয়া উচিত। এ জাতীয় সদিচ্ছা আলোচনার স্তরেই রয়েছে। বাস্তবে চেহারা নিতে কতদিন লাগবে কে জানে। তবে হাতের মধ্যে যা রয়েছে তা হলো আন্দামান। পশ্চিমবাংলার বাইরে উদ্বাস্তুদের প্রথম পুনর্বসতি শুরু হয়েছে বঙ্গোপসাগরের সুদূর দ্বীপমালায়। হিরণময়দের সঙ্গে পরিচয় করিয়ে দেবার সময় নিরঞ্জন জানিয়ে দিয়েছিল এই ক্ষেপে যে উদ্বাস্তুরা আন্দামানে যাচ্ছে বিনয়ও তাদের সঙ্গে যাবে। তার খেই ধরে হিরণময় বললেন, মেনল্যান্ড থেকে কাগজের লোকেদের ওখানে যাওয়াটা ভীষণ দরকার। আন্দামান সম্পর্কে মানুষের তো সঠিক ধারণা নেই। বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলো উল্টো পাল্টা প্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। রিফিউজিরা বেশিরভাগই অশিক্ষিত, সোজা সরল মানুষ। তারা এইসব প্রচারে ঘাবড়ে যাচ্ছে।
এই ধরনের কথা কাল নিরঞ্জনের মুখেও বিনয় শুনেছে। বিনয় বলল, ক্যাম্পে শিয়ালদা স্টেশনে কি ফুটপাথে কিভাবে রিফিউজিরা দিন কাটাচ্ছে নিজের চোখে তো রোজ দেখছি। আন্দামানে গিয়ে যদি উদ্বাস্তুরা জমি জমা পায়, ভালো থাকে, তাদের তো যেতে দেওয়াই উচিত। এই হগল কথা শুনে কেটা কেন যাইতে দেয় না জানেন? মিটিং করণের মিছিল করণের তো মানুষ চাই, পার্টি সাপোর্টার চাই। হিরণ এবার বিনয়কে বললেন, আপনি তো জানেন, আন্দামানের সেটেলমেন্ট ঘুরে ঘুরে দেখে ওখানকার সঠিক ছবিটা মানুষের কাছে তুলে ধরুন। উদ্বাস্তুটা যেন বুঝতে পারে আন্দামানে গেলে তাদের ভালোই হবে। এরকম কথায় কথায় একসময় তারা দমদমে পৌঁছে গেল। দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানের ঝটিকা বাহিনীকে ঠেকাবার জন্য অ্যালায়েড ফোর্স বা মিত্রশক্তি কলকাতায় প্রচুর সেনা নিয়ে এসেছিল। পরিত্যক্ত সেনা ছাউনিগুলো এখন উদ্বাস্তুদের ত্রাণ শিবির। এই ধরনের শিবিরে আগেও অনেক দেখেছে বিনয়। একটা বড় মাঠ ঘিরে দমদমের 4টে রিলিফ ক্যাম্প। মাঠের ধারে গাড়ি থামলে বিনয়দের নিয়ে নেমে পড়ে হিরণময়। নানা বয়সের প্রচুর লোকজন, বাচ্চা কাচ্চা থেকে যুবক যুবতী, বুড়ো বুড়ি সেখানে জড়ো হয়েছে। উদ্বাস্তুদের চেহারায় একটা আলাদা ছাপ থাকে। দেখা মাত্রই টের পাওয়া গেল এরা সেই সব শিবিরগুলোরই বাসিন্দা। লোকগুলোর চোখে মুখে ভয় এবং উদ্বেগ ফুটে আছে। নিচু গলায় নিজেদের মধ্যে তারা কী সব বলাবলি করছে। মাঠময় উৎকণ্ঠিত জনতা। তাদের মাঝখানে সারি সারি বেশ কিছু চেয়ার টেবিল। সেখানে কয়েকজন বসে আছেন, বয়স 40 থেকে 50-এর মধ্যে। আন্দাজ করা যায় এরা ত্রাণ শিবিরগুলোর কর্মকর্তা হবেন। হিরণময়দের দেখে সবাই শশব্যস্তে উঠে পড়লেন। এগিয়ে গিয়ে বিশেষ করে হিরণময়কে সসম্ভ্রমে বললেন, আসুন স্যার, আসুন আসুন। আপনারা কতক্ষণ এখানে ওয়েট করছেন? সেই স্যার 9টা থেকে। আপনি যেমন ইনস্ট্রাকশন পাঠিয়েছেন সেই মতো রিফিউজিদের মাঠে চলে আসতে বলেছিলাম, ঠিক সময় তারা এসে গেছে। হিরণময় হাত ঘড়ি দেখে বলে, এখন 9:17। আমরা আসলে অনেক দূর থেকে আসছি তো সামান্য লেট হয়ে গেল। একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলেন, আন্দামানে যাবার কথা রিফিউজিদের বলেছেন তো? হ্যাঁ স্যার, বলেছি। কি রিয়াকশন? ভালো না স্যার, আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু এই কালাপানি পাড়ি দিতে ভীষণ ভয় পাচ্ছে। দেখুন, আপনারা বললে যদি শোনে। হিরণময়কে রীতিমতন চিন্তিত দেখালো, তবে এ নিয়ে তিনি আর কিছু বললেন না। হঠাৎ কি খেয়াল হতেই ত্রাণ শিবিরের অফিসার ইনচার্জদের সঙ্গে বিনয়, বিভাস আর নিরঞ্জনদের, অর্থাৎ যারা উদ্বাস্তুদের আন্দামানে নিয়ে যাবে, আলাপ করিয়ে দিলেন তিনি। ওরা হলেন সোমনাথ দত্ত, মহাদেব কুণ্ডু, অজিতেশ সমাজপতি আর নীলমাধব কর। তাছাড়া ওদের কয়েকজন সহকারীও রয়েছেন। সোমনাথরা হিরণময়দের নিয়ে চেয়ারগুলোতে বসালেন। বিনয়কেও ওদের পাশেই বসানো হলো। বিনয় লক্ষ্য করল উদ্বাস্তুরা এখনও সন্ত্রস্ত। হিরণময় মাঠের এই মাথা থেকে ও মাথা অবধি বিপুল জনতাকে ধীরে ধীরে একবার দেখে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর বলতে লাগলেন, আজ আমরা কি জন্য এখানে এসেছি সোমনাথ বাবুরা আপনাদের তা জানিয়েই দিয়েছেন। দেশভাগের ফলে আপনাদের সর্বস্বই গেছে। ইন্ডিয়ায় এসে কষ্ট করে ক্যাম্পে ক্যাম্পে দিন কাটাচ্ছেন, প্রতি মুহূর্তে সেটা বুঝতে পারছেন, কিন্তু সারা জীবন তো এভাবে চলতে পারে না। আপনাদের ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে। পশ্চিমবাংলায় জায়গা জমির খুবই অভাব, তাই সরকার ঠিক করেছে যে আন্দামানে আপনাদের পাঠাবে। সেখানে প্রতিটি পরিবারকে দেওয়া হবে 21 বিঘে করে চাষের জমি, আর বাড়িঘর করার জন্য আরও কিছু জায়গা। স্কুল, হাসপাতাল, পোস্ট অফিস সবই সেখানে তৈরি হচ্ছে। আপনারা পাকিস্তানে যা যা ফেলে এসেছেন ওখানে গেলে সমস্তই পেয়ে যাবেন। কারা কারা যাবেন বলুন? যে টাইপ করা কাগজের তারায় ক্যাম্পের বাসিন্দাদের নাম রয়েছে সেটা তার হাতেই ছিল। পকেট থেকে পেন বার করে বললেন, আমি তাদের নামের পাশে এই একটা করে দাগ দিয়ে রাখব। বলুন বলুন। আমরা আমরা আন্ধার মানে যাবো না। না না, আমরা আন্ধার মানে যাবো না, আমরা যাবো না। কেন যেতে চাইছেন না? সেখানে এত সুযোগ সুবিধা। তাকে থামিয়ে দিয়ে ভিড়ের সামনের দিক থেকে একজন শীর্ণ আধবুড়ো লোক চেঁচিয়ে বলল, স্যার, আপনাকে কোনো কথা শুনুম না। আমরা জানি রিফিউজিগজ জাহাজে ভৈরা লইয়া গিয়া মধ্য সমুদ্রে ফালাইয়া দেয়, হাঙ্গরে কুমইরে হেগো খাইয়া শেষ করে। কি উত্তর দেবেন ভেবে পাচ্ছেন না হিরণময়। বিমূঢ়ের মতন তিনি লোকগুলোকে দেখতে থাকেন। এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিল নিরঞ্জন। এবার লাফ দিয়ে উঠে সে দাঁড়ায়, গলার স্বর চড়িয়ে বলে, ক্যাটা কইছে এই কথা? ক্যাটা কইছে? হ্যাঁ,
আধবুড়ো বলে, ছাড়, আমরা হগল খবরই পাই, আমরা যামু না। মিছা কথা, আরে পুরা মিছা কথা। আমি আপনাকে লগে আন্দামান যামু। আপনারা এতটি মানুষ, কেউ যদি কালাপানিতে আপনাকে ফালাইয়া দিতে চায়, এর আগে আমারে সমুদ্রে ফেইকা দিয়েন। আধবুড়ো লোকটা এবার ধন্দে পড়ে যায়। বারবার ঢোক গিলে জুৎসই একটা জবাব হাতড়াতে থাকে, কিন্তু খুঁজে পায় না। উদ্বাস্তুদের জটলা থেকে এবার অন্য একটি লোক উঠে দাঁড়ায়। খয়াটে চেহারা, ভাঙা গাল, পাঁশুটে রঙের পাতলা চুল, শিরা বার করা হাত, চোখ গর্তে ঢোকানো। সে বলে, আন্দারমান তরি না হয় গেলাম, কিন্তু এইখানে তো আলিশান জঙ্গল, সাপ খুব বাঘ ভালুক ঠিক ঠিক করতে আছে। আমরা কি সাপে চুল খাইয়া মরুম না বাঘের পেটে যামু? গলার স্বর আরও কয়েক পর্দা চড়িয়ে দেয় নিরঞ্জন। আন্দামানে সাপও নাই, বাঘও নাই, আছে পালে পালে হরিণ। আর ওইখানে সমুদ্রে কত যে মাছ তার লেখাজোকা নাই। জঙ্গলে ঢুকলেই হরিণ পাইবেন। জালের একখান খাও দিলে সমুদ্রের থিকা 10 সার 15 সার কইরা মাছ উঠব। পেট ভইরা যত ইচ্ছা মাছ, যত ইচ্ছা মাংস খাইতে পাইবেন। বিভা সাহা নিরঞ্জনের পাশ থেকে বলে ওঠে, আরও একখান জব্বর খবর দেই আপনাদের। আন্দামানের জঙ্গলে শয়ে শয়ে গাছে আপেল আঙুর ফইলা রইছে, পইরা পইরা পোস্তে আছে, যাইবেন পারবেন আর খাইবেন। বিভাসের দিকে হতবাক তাকিয়ে থাকে বিনয়। আন্দামানের বনভূমি আপেলে আঙুরে ছেয়ে আছে এমন তথ্য তার জানা নেই। ওদিকে হিরণময়েরও বিহবলের মতন বিভাসকে লক্ষ্য করছিলেন। আপেল এবং আঙুরের ব্যাপারটা তাদেরও খুব সম্ভব দিশেহারা করে ফেলেছে। বিভাসের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। হাত পা মাথা ঝাঁকিয়ে বিপুল উদ্দীপনায় সে বলে চলেছে, বুঝতে পারি জাহাজে উঠতে হইব বইলা আপনাদের ডরাইয়া গেছেন আপনারা। কোনো চিন্তা নাই, মোটে 1 হান রাইত ডায়মন্ড হারবার পার হইলেই দেখবেন চর পড়ছে। এইখানে আপনাগো নামাইয়া দিমু, হাইটা হাইটা আন্দামান চইলা যাইবেন। প্রবল তোড়ে কথাগুলো তার মুখ থেকে বেরিয়ে আসতে থাকে। আপেল আঙুর ডায়মন্ড হারবার পেরুলেই চর, চমকের পর চমক। হিরণময়রা বিভাসকে বাধা দিতে গিয়েও থমকে গেছেন, কেননা ওকে থামাতে গেলে তার ফল ভালো হবে না। উদ্বাস্তুরা এমনিতেই আন্দামানে যাওয়ার ব্যাপারে ভীষণ অনিচ্ছুক, তার উপর যদি ঘুণাক্ষরেও টের পায় বিভাস ঝুড়ি ঝুড়ি ফাঁকা আশ্বাস দিচ্ছে, ওরা পুরোপুরি বেঁকে বসবে। দমদমের এইসব ক্যাম্প থেকে অন্য ত্রাণ শিবিরগুলোতেও ব্যাপারটা মুহূর্তে চাউর হয়ে যাবে। আন্দামানে উদ্বাস্তু পুনর্বাসন পরিকল্পনা তাতে বানচাল হয়ে যাবার সম্ভাবনা। এদিকে চারপাশে যে তুমুল হট্টগোল চলছিল সেটা এবার ঝিমিয়ে এসেছে। জনতা ফিসফিস করে নিজেদের মধ্যেই কী যেন বলাবলি করতে থাকে। আসলে নিরঞ্জন আর বিভাস চোখের সামনে একটা স্বর্গের ছবি টাঙিয়ে দিয়েছিল। তার নিট ফল আন্দামান সম্পর্কে উদ্বাস্তুদের আতঙ্ক অনেকটাই কেটেছে। তবে দ্বিধাটা রয়েই গেছে, সেই কারণেই খুব সম্ভব এত পরামর্শ। হঠাৎ ভিড় ঠেলে ঠেলে একটা বুড়ো মতন লোক বয়সের ভারে কুঁজো বিনয়ের সামনে এসে দাঁড়ায়। হাত জোর করে বিনীতভাবে বলে, ছোটবাবু, আমারে চিনতে পারলেননি ছোটবাবু? মুখটা চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না বিনয়। বিব্রতভাবে বলল, না ঠিক মানে আমি অলধর সূত্রধর, গিরিগুঞ্জে বাড়ি আসিল। রাইজ দে আপনাকে বাড়ির মাঝে মধ্যে গেছি। হেমকর্তায় কতভাবে যে আমার উপকার করছেন, তেনি তো আমার বাপের লাখান। আপনি এখানকার ক্যাম্পে কতদিন আছেন? এই 1 মাস 2 হইল। হলধর জানায় দেশভাগের পর তারা আসাম চলে গিয়েছিল, কিন্তু সেখানে টেকা গেল না। ফের উৎখাত হয়ে বউ ছেলে মেয়ে নিয়ে শিয়ালদা এসেছিল, সেখান থেকে দমদমের এই ত্রাণ শিবিরে। একটু চুপচাপ। তারপর হলধর আরও একটু কাছে এগিয়ে এসে হিরণময়দের দেখিয়ে খুব নিচু গলায় বলে, ছোটবাবু, ওই ছাড়েরা আন্দারমানে লইয়া যাইতে চায়। আপনি তো ওনাগো লগে আইছেন, ওনারা যা কইল এর উপর ভরসা রাখুন যায় কি? বিনয় আপেল আঙুর আর চরের ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, আন্দামানে গেলে জমি জমা নিশ্চয়ই পাবেন। শুনেছি ওখানকার জমি খুবই ভালো। যদি গিয়ে দেখেন জায়গাটা পছন্দ হচ্ছে না, ফিরে আসবেন। আমিও তো যাব আপনাদের সঙ্গে। সত্যই যাইবেন ছোটবাবু? আপনি যাইবেন সত্যই? বললাম তো, আমিও যাব। এবার হলধর একটা কাণ্ডই করে বসল। সোজা হিরণময়ের কাছে এসে বলল, রাইজদার হেমকর্তার নাতি আন্দারমান যাইব। তেনি যখন যাইতে আছেন আমার ফ্যামিলিও যাইব। আমাগো নাম গুলানে দাগ মারেন তো স্যার।
ক্যাম্পে পেরায় মইরাই আছি, এইভাবে কি মানুষে বাইসা থাকতে পারে? আন্ধার মানে গেলে আপনারা যা দিবেন কইলেন, পাইলে তো বাসুম, নইলে মরুম। ক্যাম্পেও তো মরতাম, আন্ধার মানে গিয়া না হয় মরুম। মরার আগে আন্ধার মানে গিয়া একবার নয় দেহি। একখানি ভরসা, বড় ভরসা, হেমকর্তার নাতির লগে যাইব। কে হেমকর্তা, পৃথিবীর কোন প্রান্তে রাজদিয়া নামের ভূখণ্ডটি রয়েছে সেই সম্পর্কে আগ্রহ থাকলেও হিরণময় কোনো প্রশ্ন করলেন না। একটা পরিবার আন্দামানে যেতে রাজি হয়েছে সেটা তার কাছে একটা দিগ্বিজয়ের মতো ব্যাপার। টাইপ করা কাগজ হাতড়ে হলধরদের নামগুলো বার করে দাগ মেরে দেন। হলধর সূত্রধরের ফ্যামিলি সাহস করে আন্দামান যেতে চাইছে, এটা বৈদ্যুতিক ক্রিয়ার মতন কিছু ঘটিয়ে দেয়। অন্যান্য উদ্বাস্তুরাও একে একে হিরণময়ের কাছে এসে জানায় যে তারাও যাবে। ক্যাম্পে পোকামাকড়ের মতন জীবন না কাটিয়ে বঙ্গোপসাগরের সুদূর দ্বীপপুঞ্জে বাঁচার জন্য শেষ একটা চেষ্টা তারা করবে। 1 ঘন্টার ভেতর 100 পরিবারের নামের পাশে দাগ পড়ে যায়। তারপর হিরণময় 4 ক্যাম্পের অফিসার ইনচার্জদের বলেন, সোমবার আন্দামানের জাহাজ ছাড়বে, তার আগের দিন মানে রবিবার কয়েকটা লরি পাঠিয়ে দেবো। সেগুলো রিফিউজিদের খিদিরপুর ডকের 22 নম্বর গেটে পৌঁছে দেবে। আপনারা এখানকার সব ব্যবস্থা করে রাখবেন। অফিসাররা সমস্বরে বললেন, নিশ্চয়ই স্যার। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।